আমি কিন্তু শুরু করেছি আমার জীবন নায়ক দিয়ে। নায়ক দিয়ে শুরু। আমার প্রথম ছবির নাম অরুণোদয়ের অগ্নিসাক্ষী। আমার ওস্তাদ শ্রী সুভাষ দত্ত, যাকে আমি সবসময় শ্রদ্ধা জানাই। আজকে তিনি আমাকে এনেছিলেন এবং এমনভাবে উপস্থাপন করেছেন ওই ছবিটি দিয়ে, অরুণোদয়ের অগ্নিসাক্ষীতে আমি নায়ক, গ্রামের একটি মানুষ। পরবর্তীতে যখন যুদ্ধ শুরু হয়ে যায় আমরা পালিয়ে যাই গ্রাম থেকে এবং আমরা ট্রেনিং নিয়ে মুক্তিযোদ্ধা হয়ে যাই। লাস্ট ছবি করলাম রাজকুমার। এই রাজকুমার আমেরিকাতে শুটিং, এই রাজকুমার বাংলাদেশে শুটিং। আমি বাংলাদেশেও করেছি, আমেরিকাতেও করেছি। শাকিব খানের রিকোয়েস্টে করেছিলাম ছবিটা এবং অত্যন্ত জনপ্রিয় হয়েছিল আমার অভিনয়টা। দেশের যারা এসে প্রবাসী হয় তারা সবাই কষ্টে থাকে। রোজগার করে ঠিকই, যতই রোজগার করুক, মা মাটি দেশকে তো ভুলতে পারবে না। সাকিব বললেন যে বড় ভাই আপনাকে একটা খুব সুন্দর ক্যারেক্টার দেবো। আমি সুন্দর মানে কি বললেন, না গতানুগতিক না, মানে ভিলেন টাইপের না, কিন্তু ভিলেনের আছে একটু, কিন্তু পরে আবার লোকে কাঁদবেও আপনার অভিনয় দেখে। আমি কি বললি তুই? বলে যে হ্যাঁ। আমার সামনে এই মুহূর্তে উপস্থিত আছেন জনপ্রিয় খলনায়ক আহমেদ শরীফ। আচ্ছা, খলনায়ক যে বললাম এটা কি আসলে ঠিক বলছি? না, অভিনেতা বলবে। অভিনেতা বলবো? আচ্ছা, এটাও আমি শিখে নিলাম। জনপ্রিয় অভিনেতা। জনপ্রিয় অভিনেতা। কাউকে আমরা খলনায়ক বা নায়ক কোনো ব্যাপার না, সবাই অভিনেতা। অল আর্টিস্ট হচ্ছে অ্যাক্টর, অ্যাক্ট্রেস। যখন কাজ করে তখন সে খলনায়ক করছে বললে খলনায়ক বলা হয়, খলনায়ক কোনো কথা নেই। কিন্তু আমি তো আরো একটা ভুল করে ফেলেছি, কারণ আপনার জীবনের চলচ্চিত্রের শুরুটা কিন্তু খলনায়ক দিয়েও হয়নি। হ্যাঁ, খলনায়ক অভিনেতা দিয়েই হয়েছে শুরু। অভিনেতারাই খলনায়ক হয় বা অভিনেতারাই নায়ক হয়। নায়ক আগে অভিনেতা হতে হবে, তারপরে কেউ খলনায়ক কেউ নায়ক। যখন পজিটিভ চরিত্রে কাজ করেছিলেন সেই গল্পটা একটু জানতে চাই। এখানে শুনতে চাও খলনায়ক দিয়ে? আমি কিন্তু শুরু করেছি আমার জীবন নায়ক দিয়ে। নায়ক দিয়ে শুরু। আমার প্রথম ছবির নাম অরুণোদয়ের অগ্নিসাক্ষী। আমার ওস্তাদ শ্রী সুভাষ দত্ত, যাকে আমি সবসময় শ্রদ্ধা জানাই। আজকে তিনি আমাকে এনেছিলেন এবং এমনভাবে উপস্থাপন করেছেন ওই ছবিটি দিয়ে, অরুণোদয়ের অগ্নিসাক্ষীতে আমি নায়ক, গ্রামের একটি মানুষ। পরবর্তীতে যখন যুদ্ধ শুরু হয়ে যায় আমরা পালিয়ে যাই গ্রাম থেকে এবং আমরা ট্রেনিং নিয়ে মুক্তিযোদ্ধা হয়ে যাই। আমি একটি মুক্তিযোদ্ধা, উজ্জ্বলও একটি মুক্তিযোদ্ধা। ওখানে আরেকটা নায়ক ছিল উজ্জ্বল। তো এই দুজন, উজ্জ্বল আমাদের নায়িকা ছিলেন তখনকার মতো, মানে বলবো যে টপ হিরোইন তখন আমাদের দেশের ববিতা। ইন্টারন্যাশনাল ফেম ববিতা আমাদের হিরোইন। এটা আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয়। তো এখন ওইভাবেই শুরু করেছিলাম। তারপরে একটি ছবি করেছি হিরো, সেটার নাম ছিল গাংচিল। এটাও হিরো এবং এর গল্পের মুখ্য চরিত্রটি আমার গল্পের। তো এই দুটি করার পরে হঠাৎ করে আমার কাছে অফার আসলো খলনায়ক করার, যেটা তুমি বললে খলনায়ক মানে ভিলেন না, সোজা কথায় যেটা আমার দেশি লোকেরা বুঝবেন, ভিলেন। তো সেই অফারটা আসে, আমি একটু চমকেই গেলাম যে আমি কাজ করলাম। তো এই অফারটা কে দিয়েছিলেন? এটার নাম দেলোয়ার জাহান ঝন্টু। ওকে, তাহলে সেক্ষেত্রে যাকে একদম শুরুতেই কুর্নিশ করলেন, এখনো তাকে গুরু হিসেবে আপনি সেই রেসপেক্টের জায়গাটা দিচ্ছেন। তো যখন গুরু দেখতে পেলেন যে যাকে আমি নায়কের চরিত্রে নিয়ে আসলাম সে পথভ্রষ্ট হয়ে খলনায়ক হয়ে যাচ্ছে, এটা তার মনে দাগ কাটেনি তখন? বোধহয় আমার কপালে এরকমই লেখা ছিল যে এই খলনায়ক দিয়েই আমি পৃথিবীব্যাপী আহমদ শরীফ হয়ে যাব, এবং ঠিক তাই হলো। এই বন্দুক বলে একটি ছবি এই দেলোয়ার জাহান ঝন্টু করলো, যে ছবির জন্য আমাকে সে অফার আনলো। আমি প্রথমে একটু নারাজ ছিলাম, করবো না। তারপরে আবার আমাকে খুব অনেকদিন ঘোরাঘুরি করে বলে, আরে করেন, খুব ক্যারেক্টারটা ভালো, আপনাকে খুব মানাবে। করলাম এবং মানানো তো দূরের কথা, মানে এমন পপুলার হলো, এমন জনপ্রিয় হলো ছবিটির নাম বন্দুক। টেরিফিক ব্যবসা দেখে সমস্ত প্রডিউসার তখনকার সময় সবাই আমার পিছনে লাইন, সই করবে, ভিলেন করতে হবে। আর হিরোর দিকে তাকায় না, শরীফ ভাই ঠিক আছে আপনারা যা বলেন, আমার অসুবিধা নেই। আমার কথা হচ্ছে যে আমার অভিনয় নিয়ে ব্যাপার, আমি অভিনেতা, আমাকে যেটা আপনারা করাবেন, যেটা দর্শক পছন্দ করে সেটাই করব। এবং তারপর থেকে আর ঘুরে তাকাইনি। এই জীবন শুরু হয়ে গেছে খলনায়ক বা ভিলেন, যেটা তুমি বললে যে কাঁপাকাপির ব্যাপার, কণ্ঠস্বর এখনো আমি যেটা তুমি বললে, যেটা আমারও আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে এখন পর্যন্ত অনেকেই বয়স কম আমার কণ্ঠের সঙ্গে পারবে না।
পারবে না। আর বুঝতেই পারছো, আমার এখন সামনাসামনি শুনছো। তো হয়েছিল শুরু যেভাবে, আল্লাহ তাআলা ঠিক শেষটাও আমাকে সেভাবেই করেছেন। আমি লাস্ট ছবি করলাম রাজকুমার। এই রাজকুমার আমেরিকাতে শুটিং, এই রাজকুমার বাংলাদেশে শুটিং। আমি বাংলাদেশেও করেছি, আমেরিকাতেও করেছি। শাকিব খানের রিকোয়েস্টে করেছিলাম ছবিটা, এবং অত্যন্ত জনপ্রিয় হয়েছিল আমার অভিনয়টা। এখানে মজার ব্যাপার যে সারা বা আমার জীবনে যত ছবি বলতে পারো 800-850 ছবি, বেশিরভাগই খলনায়ক। কিন্তু হঠাৎ করে এই ছবিটার অফারে যখন সাকিব বললেন যে বড় ভাই আপনাকে একটা খুব সুন্দর ক্যারেক্টার দেবো, আমি সুন্দর মানে কি বললেন, না গতানুগতিক না, মানে ভিলেন টাইপের না, কিন্তু ভিলেনেস আছে একটু, কিন্তু পরে আবার লোকে কাঁদবেও আপনার অভিনয় দেখে। আমি কি বললি তুই? বলে যে হ্যাঁ। তো আমাকে বলে যে লোকটা একটা আমেরিকায় থাকে, মানে তার বাঙালি দেখলেই তার মানে খুব মেজাজ খারাপ হয়ে যায়, বলে সারা সব বাটপার বাঙালি এই সেই হাবি বলে গালিগালাজ করি। সেই লোকটা একটা সময় কেন এরকম তার মেজাজটা হয়েছে সেটা জানা গেল যে লোকটা 30 বছর যাবৎ দেশে যেতে পারে না, দেশ থেকে চলে এসছে, যেতে পারে না। এই যে তার মনের দুঃখ, সে মরার সময় একটা চিঠি লিখে এই নায়ককে দিয়ে গেছে, নায়কটা শাকিব খান, মানে আমি দিয়ে গেছি তাকে। এইটা যখন পড়ছে আমি বলছি যে আমার তুই অনেক খারাপ দিকটাই লিখেছিস, আমি অনেক সময় খারাপ ব্যবহার করেছি, কিন্তু কেন করেছি জানিস নি? আমি আমার মাটি মা সেই দেশে ফিরে যেতে পারিনি, তো তোকে একটা অনুরোধ করলাম, আমার বাড়ি ঘর 3টা বাড়ি এসব তোকে দিয়ে গেলাম, খালি তুই আমার দেহটা আমার বাংলাদেশের মাটিতে যেন আমি মাটি পেতে পারি। তো এই যে চিঠি যখন পড়ছে, আর আমার যে অভিনয় ছিল বাংলাদেশের ওই শস্য খেতে আমি হাত বুলাচ্ছি, গাছের মধ্যে আকাশের দিকে দেখছি, মাটিতে গড়াগড়ি করছি, আর তখন গান হচ্ছে, ও আমার দেশের মাটি তোমার তোরে ঠাকাই ব্যথা। লোকে কাঁদতে কাঁদতে হল থেকে বেরিয়েছে। আমি আমেরিকায় বসে দেখেছি দর্শকদের সঙ্গে, যখন বেরোচ্ছি সবাই কমেন্ট জিজ্ঞেস করছিল, অন্যান্য চ্যানেলের লোকজন। তো আমাকে লোকজন বললো, শরীফ ভাই একটু জানাবেন? আমরা নিশ্চয়ই ভাই, কেমন লাগলো? বলে সেটা বলার জন্যই জানাতাম। বলেন, বলে যে প্রথমেই বলবো যে আমরা কিন্তু আপনাকে সারা জীবন ছবিতে অনেক বকা বাদ্য গালিবাজি এগুলি করেছি, গালি দিছি, কেন আপনি যে কাজ করেন। তাই আমি বললাম ভাই ওটাও আমার জন্য কমপ্লিমেন্ট, আপনারা গালি দিয়েছেন বলে আজকে আমি আমর শরীফ। আপনি যদি আমার অভিনয় দেখে গালি না দিতেন, গতানুগতিক, তা তো কোনো হলো না। তো বলে যে তাহলে পরে সেই মানুষটি আজকে আমাদের এই যে দেখেন আপনি, আমি এখনো মুচ্ছি চোখ, একটি লোককেই আছে যে কাঁদেনি হলের মধ্যে আপনার অভিনয় দেখে, আপনি এটা কি দেখালেন আমাদেরকে। আমি ছোট্ট করে উত্তর দিয়েছিলাম যে যারা অভিনেতা তাদের চরিত্র এরকম যে যদি পাত্রটা ফ্ল্যাট হয় সে ফ্ল্যাট হয়ে যাবে, যদি পাত্রটা লম্বা হয় ভার্টিক্যাল হয়ে যায় সে লম্বা হয়ে যাবে, তবেই সে অভিনেতা। আপনি যেটি বললেন যে এই অভিনয় যখন আপনি নিউ ইয়র্কের যারা দর্শক তারা দেখে কাঁদলেন, তো আপনার নিউ ইয়র্কে আপনার এই প্রবাস জীবন কত বছরের? 6 বছর দেখতে দেখতে হয়ে গেল। 6 বছর। তো 6 বছরের বাস্তবতা যেটি, সেটিতে বাংলাদেশে যারা আছেন তারা কিন্তু এই শেষের যে অংশটুকু আপনি বললেন যে ও আমার দেশের মাটি, অভিনয়টা আমার এই ক্ষেতের মধ্যে বাংলাদেশে যেতে পারি, তো এই অনুভূতিটা, এই ফিলটা তো শুধুমাত্র যারা প্রবাসে আছে তাদের জন্যই সব থেকে বেশি ছুঁয়ে যায়। আমি সবসময় আগে মনে করতাম যে যারা প্রবাসে থাকে, আমেরিকা বা লন্ডন বা অস্ট্রেলিয়া থাকে, বোধহয় খুব আরামে থাকে। আরে বাপরে, আমেরিকা থাকে বা লন্ডন থাকে বা অস্ট্রেলিয়া থাকে, এটা আমার খুবই আল্লাহ তাআলা মানে আমাকে দিয়েছেন যে দেখো তুমি নিজেই। আমি যখন আসলাম আমেরিকাতে, আজ পর্যন্ত কতবার যে রাত্রিবেলায় যখন সবাই ঘুমিয়ে পড়ে, যখন আমার দেশের কথা মনে হয়, যখন আমার ক্যামেরার কথা মনে হয়, ক্যামেরা অ্যাকশন কাট, এই কথা আমার কানে যায় না, শব্দ শুনতে পারি না, আমাকে কেউ বলে না, কত যে চোখের পানি পড়েছে আমি বোঝাতে পারবো না। এটা আমার একটা উপলব্ধি। তার মানে দেশের যারা এসে প্রবাসী হয় তারা সবাই কষ্টে থাকে, রোজগার করে ঠিকই, যতই রোজগার করুক, মা মাটি দেশকে তো ভুলতে পারবে না। আমার বাবা মা শুয়ে রয়েছেন বাংলাদেশে, আমার তো সারাক্ষণ তাদের কথা মনে পড়ে।
তো তাহলে পরে সবারই তো মনে পড়ে তাদের আত্মীয় পরিজন, বাবা মা তো সব বাংলাদেশে। আমেরিকা থাকলে কি হয়েছে, ডলার রোজগার করে ঠিক আছে, কিন্তু একটি সময় না একটা সময় ঠিকই বুকের মধ্যে সেই বাংলাদেশ জেগে ওঠে, বাংলাদেশ বুকের মধ্যে থেকে চারা দিয়ে ওঠে। এখন সব প্রবাসীর বাস্তবতা আর কিছু কিছু প্রবাসীর বাস্তবতা আলাদা। হবে, কেউ কেউ হচ্ছে সবটা বেরিতে বছরের ব্যতিক্রম পর থাকে। বছর যেতে পারছেন না, কোনো সুযোগ নেই, এমন একটা বাধ্যবাধকতার মধ্যে তিনি ঢুকে গিয়েছেন। সেই মানুষগুলোর জন্য কি আপনি যাদের এই চলতে ফিরতে নিউ ইয়র্কে যাদের সঙ্গে দেখা হয়, কথা হয়, আপনার নিজেরও তো সেই মনটা পড়ে তাদের জন্য? অবশ্যই, আমি অবশ্যই তাদের জন্য খুব কষ্ট পাই, যে যারা একদমই যেতে পারছেন না, এসছেন কষ্ট করে হয়তো চলে এসে আর যেতে পারছেন না। এই মানুষগুলো কত কষ্ট বুকের মধ্যে, আত্মীয় পরিজনকে দেখতে পাচ্ছে না, কষ্টজনের মধ্যে হয়তো পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, দেখা হচ্ছে না। তার সেই বাংলাদেশের একেবারেই আমি ধরে নিলাম যে অনেক কিছুই আমাদের খারাপ তুলনা করতে গেলে আমেরিকার সঙ্গে। হয়তো লোকে অনেক বলবে যে আমেরিকার খাওয়া খারাপ, ভালো, বাংলাদেশে খাওয়া খারাপ, বা এটা পাওয়া যায় না, ওটা পাওয়া যায় না, বা ভেজাল, বা মশা মাছি, যাই হোক, আমার কথা হচ্ছে বাপে যে আমার দেশ বাংলাদেশ, এটা আমার মধ্যে সবসময় জেগে ওঠে। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।